বই মানুষের জ্ঞান চর্চা, মনন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আর বইমেলা মানেই বইকে কেন্দ্র করে উৎসব মুখর আয়োজন, যা কেবল কেনা বেচার স্থান নয়, বরং একটি জাতির বুদ্ধিবৃত্তিক পরিচয়ের প্রতিফলন। বইমেলার ইতিহাস বহু প্রাচীন এবং কালের বিবর্তনে এর রূপ এবং গুরুত্বে অনেকটা কিন্তু পরিবর্তন এসেছে। 1500 শতকে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরের বিশ্বের প্রথম বইমেলার আয়োজন করেছিলেন মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক জোহেনেস গুটেনবার্গ। মাঝে বন্ধ থাকার পর আধুনিক রূপে ফ্র্যাঙ্কফুর্টে বইমেলা আবার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে। ভারতে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় 1972 সালে নতুন দিল্লির প্রগতি ময়দানে, আর 1981 সালে শুরু হয় আগরতলা বইমেলা, যা বর্তমানে উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ বইমেলা হিসেবে পরিচিত। সেকালে বিশ্বের বইমেলাগুলি মূলত বাণিজ্যিক হলেও আগরতলা বইমেলা ছিল অনেক বেশি পাঠক কেন্দ্রিক ও সাংস্কৃতিক। তখন মেলার পরিসর ছিল ছোট, স্টলের সংখ্যা কম এবং প্রযুক্তিগত সুযোগও কিন্তু সীমিত ছিল। তবুও পাঠকদের আগ্রহ ছিল বিপুল। নতুন বইয়ের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত। লেখক, আড্ডা, কবিতা পাঠ ও আলোচনা সভা ছিল মেলার প্রাণ। সময় বদলেছে বইমেলার রূপও। মেলার পরিসর বড় হয়েছে, আন্তর্জাতিক প্রকাশকেরা অংশগ্রহণ বেড়েছে, লেখক পাঠক সংযোগ আরো অনেক সহজ হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, সেমিনার ও চিত্র প্রদর্শনী মিলিয়ে বইমেলা এখন শুধু বই কেনাবেচার স্থান নয়, এখন তা একটা সামগ্রিক সাংস্কৃতিক উৎসবের রূপ নিয়েছে। বইমেলা এলেই বইমেলার সেকাল ও একাল নিয়ে চর্চা চলে বই প্রেমী মহলে। তবে কিছু প্রশ্ন কিন্তু ঘুরে বেড়ায় সবার মনে। বইমেলার ভিড়, বইয়ের গন্ধ আর লেখক আড্ডায় স্মৃতি কি আজ আমাদের চিন্তাকে সমৃদ্ধ করে? সেই পুরনো বইমেলার অভিজ্ঞতাগুলো কি আজকের প্রজন্মের জ্ঞান চর্চার সঙ্গে এক অদৃশ্য বইমেলার সেতু বন্ধন তৈরি করে? অতীতের বইমেলার স্মৃতিতে ফিরে গিয়ে কি আমরা নতুন করে পড়ার আগ্রহ ও মনন চর্চার প্রেরণা পাই? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বইমেলার সেকাল ও একাল নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল দাস এবং বিশিষ্ট কবি, লেখিকা এবং বাচিক শিল্পী নন্দিতা ভট্টাচার্য। দুজনকেই স্বাগত। দিদি, আজকের এই বইমেলা নিয়ে আমরা যখন বইমেলার সেকাল আর একাল নিয়ে কথা বলতে বসেছি, আমি অবশ্যই আজকে আপনাকে পেলে তো আমরা অবশ্যই আবৃত্তি শুনি, কবিতা শুনি, তবে আজকে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যাব, আবৃত্তিটা পরে শুনবো। আগে শুনবো যে আপনার প্রথম বইমেলার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল, আর সেই স্মৃতি কিভাবে আজও আপনাকে আপনার পাঠ্যাভ্যাসে এটাকে প্রভাবিত করে, সেই বইমেলার স্মৃতি। প্রথমে তো ভ্যানগার্ডে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে বইমেলার যেমন অপেক্ষা করি একটা বছর, বইমেলায় এলে এখানে একদিন আসব, আলোচনায় অংশ নেব এবং কিছু ভালো ভালো কথা হবে, এটাও একটা অপেক্ষা থাকে কিন্তু এখন। আচ্ছা, প্রথম যেটা অপেক্ষার কথা বললেন আপনি, বইমেলা অনেক আগে, সেটা একটা সময়ে এই কথাটা বারবার বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে। অনেকেই হয়তো মেয়েরা বলেন সেই সময়ে ততটা আমি সম্পৃক্ত হতে পারতাম না। আমাদের ছোটবেলায় আমি যেখানে ছিলাম সেখানে তো বইমেলা হতো না। আচ্ছা, এরকম ভাবে হতো না কিছু। তো যখন আমি এখানে এলাম, প্রথম দিকে একটা প্রচন্ড আকর্ষণ থাকতো, কিন্তু এখন আমি যতটা বইমেলার সঙ্গে যুক্ত হতে পারি, সেই সময়ে আমার পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, নানা কারণে আমি পারতাম না, সাংসারিক কারণে। তো অভিজ্ঞতাটা দিন দিনই পাল্টাচ্ছে, কিন্তু বই মেলা যে একটা আবেগ, সেটা কিন্তু পাল্টায়নি, কারণ বইয়ের প্রতি ভালোবাসা সেই জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই। আচ্ছা, তারা আপনি বলছেন যে যখন সেই শুরু স্মৃতিগুলো ততটা মধুর ছিল না বোধহয় বইমেলাকে কেন্দ্র করে, তখন মধুর স্মৃতি, মধুর, আমি ততটা নিজেকে যুক্ত করতে পারতাম না। এখন যতটা পারছেন? যেতাম, অবশ্যই যেতাম, তার মধ্যেও সময় বের করে যাওয়া হতো। সেটা অনেক আগের কথা বলছি আমি। সেই সময় আমি আগরতলাতে ছিলামও না পাকাপাকি ভাবে, আমি ট্রান্সফার হয়ে আসার আগে। আচ্ছা, আসলে এটাও কিন্তু ঠিক, এটাও কিন্তু একটা বাস্তব কথা যেটা আপনি বললেন, যে সবাই যে শুধু আগেই খুব বেশি যুক্ত হতে পারতেন
বা এখন পারেন না, বা আগে অনেকেই আছেন আগে পারতেন না এখন পারেন, ব্যাপারটা এমন নয়, এক একজনের কাছে এক এক রকম। অনেকেই হয়তো শহরগুলোতে তো আগে হতো না একদম, এভাবে, একদম। এখন এটা চিন্তা ভাবনা করা হচ্ছে, ছোট পরিসরে হলেও হচ্ছে বিভিন্ন জায়গায় বই মেলা মতো একটা কিছু কিছু বই নিয়ে বা প্রকাশকরা লিটল ম্যাগাজিনে হোক বা নানাভাবে হচ্ছে। ঠিক, আমি শুনবো আপনার কবিতা, কিন্তু তার আগে একবার নিখিল বাবু, আপনার এই জায়গাটা আপনার কি মনে হয়, কি অভিজ্ঞতা? মানে প্রথম বইমেলা 1981 সালে তো আগরতলাতে বইমেলা শুরু হয়েছিল, কিন্তু আপনার প্রথম বা ছোটবেলার কোনো বইমেলার অভিজ্ঞতা আছে কিনা? নমস্কার, ভ্যানগার্ডের দর্শকদের প্রথমেই শুভেচ্ছা জানাই। বইমেলার শুরু থেকেই আমি আগরতলা বইমেলার সঙ্গে খুব মানসিকভাবে যুক্ত হয়ে পড়েছিলাম, কারণ বইমেলাটা ছিল আমার কাছে একটা মননের উৎসব। ছোটবেলা থেকে যেহেতু আমি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বড় হয়েছি, পড়াশোনার একটা বাড়িতে পড়াশোনার একটা ধারা ছিল, বইপত্র কিছু ছিল, ছোটবেলা থেকে পড়তাম, যদিও বইগুলি ছিল ধর্মীয়। আচ্ছা, ধর্মীয় বই, রামায়ণ, মহাভারত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এইসব বই। আচ্ছা, যাই হোক, তবু এইসব বই পড়তাম, কিন্তু এইসব বই পড়তে পড়তে একটা পড়ার আগ্রহ জন্মায়। আর কিছু ম্যাগাজিন আসতো তখন, কিনা হতো, যেমন ছোটবেলায় একটা বসুমতী ম্যাগাজিনও আমি পড়েছি। আচ্ছা, শারদীয় সংখ্যা। আচ্ছা, এরপরে আমার কলেজ জীবনে যখন আসলাম, তখনও বই কেনা, কিছু বই পড়ার একটা আলাদা একটা ভাবনা নিজের মধ্যে ছিল। যখন এই বইমেলাটা 81 সালে শুরু হয়, তখন আমি চাকরিজীবী, এবং আমি অদ্ভুত শুনতে লাগে, হয়তো নিজের কাছে এখন অদ্ভুত মনে হয়, আমি 7,500 টাকা ঋণ নিয়েছিলাম আমার ব্যাংক থেকে। আচ্ছা, বই কেনার জন্য প্রথম বই মেলায়। আচ্ছা, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর স্মৃতি। প্রথম বই মেলা মানে 1981 সালের বই মেলা, কম কথা নয়, অনেক টাকার। হ্যাঁ, ওই বই মেলাতে আমি 7,500 টাকা ঋণ নেই আমার ব্যাংক থেকে। আমি ইউকো ব্যাংকে চাকরি করতাম। আচ্ছা, আমার ব্যাংক থেকে ঋণ নেই, এবং এই টাকাটা দিয়ে বারবার কিনেছি, কারণ কিনে কিনে এই টাকাটা থেকে যে 20%, 10% এবং 10%, এটা তো একটা অভিনব ব্যাপার। ঠিক, 81 সালের বইমেলাতে যেটা হয়েছে, সরকারি তরফ থেকে 10% এবং সেলারের তরফ থেকে 10%, 20% যে ডিসকাউন্টের যে ব্যাপারটা, এটা একটা অভিনব উদ্যোগ। এইটাই মানুষকে আরো বেশি আকর্ষণ ছিল, এবং এটা একটা মজার ব্যাপার ছিল। আমরা দৌড়ে দৌড়ে যেতাম, মানে বইটা কিনে, তখন তো ইয়ং ছেলে, দৌড়ে দৌড়ে যেতাম, বইটা কিনলাম, এটা দিয়ে আবার আরেকটা বই কেনা যায় কিনা। স্বাভাবিকভাবে তখন তো বইয়ের দামও ছিল অনেক সস্তা, তখন 7,500 টাকার বই মানে কি এক আলমারি বই হয়ে গেছিল, একটা আলমারি বই হয়েছিল আমার। এই আলমারিটা এখনো আছে, যদিও এই বইগুলি অনেকগুলি বই খারাপ হয়ে গেছে, কিন্তু এই যে অভিজ্ঞতাটা, এইটা কিন্তু আমার মানে বলা চলে, এই বইমেলায় আমার জীবনের একটা ধারাটাই পাল্টে দিয়েছে, এটা স্বীকার করতেই হয়। হ্যাঁ, এবং এরপরে প্রতি বছরেই এরকম, এরপরে হয়তো আমি ঋণ নেইনি, কিন্তু একটা নির্দিষ্ট টাকা আমি সবসময় এই বইমেলার জন্য আমি ধরে রাখতাম। আচ্ছা, হ্যাঁ, এবং সেইটা কিন্তু এখনো চলছে। বাহ, এবং এর মধ্যে কয়েক হাজার বইয়ের সংগ্রহ হয়ে গেছে। বেশ, এই প্রসঙ্গে একটু বলি যে মানে যে প্রশ্নটা করেছিলেন আমাকে ঘুরায়, আগের সঙ্গে অভিজ্ঞতাটা একটা তো বললাম, এতটা আমি যেমন 81-এ আমি ছিলামই না এখানে, তখন আমি স্টুডেন্ট, তো প্রশ্নই ওঠে না। তো এরকম তখন কিন্তু ওই দাদা যেরকম বললেন, বই কেনার ছিল মূলত, এখন অনেকটা যুক্ত হয়েছে, কিন্তু অন্য কাজগুলো বেশি হয়। যেমন প্রথম দিনে যে কবি সম্মেলন, এবার আমার সঞ্চালনার ভার ছিল সেখানে, তো এরকম ভাবে আরো কোনো অনুষ্ঠান, গ্রন্থ প্রকাশ, সেখানে থাকে হয়তো সঞ্চালনা। আর তখন কি হতো, প্রথম দিকে গোড়ার দিকে শুধু বই কিনতে যাওয়া, মানে পিওর পাঠক, বই কিনতে যাওয়া, ওই ব্যাপারটা হতো, ওটার একটা আলাদা আকর্ষণ ছিল। এখন নানা রকম দেখা, এখন তো অনুষ্ঠান, এখন পরিচিতি মহলটা অনেক বড় হয়ে গেছে, অন্যান্য কাজগুলো অনেক বেশি, সেই তুলনায় বই পড়া হয়তো কম। আচ্ছা, আগের তুলনায় ঠিক, আগে মানে বইমেলা মানে বইমেলায় যাব, সেখানে হয়তো বই কিনবো, পড়বো, প্রধান উদ্দেশ্য ছিল বই কেনা, বই পড়া, তারপরে হয়তো কারোর সঙ্গে দেখা করা বা একটু আড্ডা বা একটু সময় কাটানো। এখন বাকি আনুষঙ্গিক অনেক কিছু বেড়ে গেছে আপনার হয়তো।
ঠিক এমনটাই অনেকেরই হয়তো হয়েছে। এখন আসলে দিদি বা আপনার কাছে শুনবো এবার কিছু। আজকে আপনাকে যখন সঙ্গে পেয়েছি, আমি দর্শক বন্ধুদের বলেছি আগেই যে আজ আমাদের সঙ্গে কবি, লেখিকা এবং অবশ্যই বাচিক শিল্পী, যিনি সঞ্চালনতা করেনি, কবিতা পাঠও খুব সুন্দর করেন। আর দিদি, আপনি এবছর আপনার কোনো বই প্রকাশ পায়নি? না, আচ্ছা, হয়নি। বিভিন্ন সংকলনে আছে, কয়েকটা বেশ লিটল আচ্ছা। ম্যাগাজিন গুলোতে লেখা আছে, আর সংকলনেও আছে, কিন্তু আলাদা করে নিজেরটার করতে পারিনি। ওকে, কিছু তাহলে অনেক- আমরা তাহলে 26-এ পাচ্ছে না, যেহেতু 27-এ অপেক্ষায় থাকবো আবার। এবার একটা গল্পের মানে ইচ্ছে আর কি, বলছেও যারা প্রকাশক, যারা অনেকেই পরিচিত, তো যারা আচ্ছা। ভালোবাসে, পছন্দ করে, দিদি হ্যাঁ। গল্প নিয়ে করছেন না কেন, আচ্ছা। কিন্তু আসলে নানা কাজের ফাঁকে কি হয়, ব্যস্ততায় হ্যাঁ। মানে ওই যে সাজিয়ে গুছিয়ে জিনিসটা পাঠাবো, গল্পগুলো সেটা হচ্ছে ঠিক না। কি অর্ডারে পাঠাবো, ওই জিনিসটা হয়ে উঠছে না। ঠিক আছে, আরো একটা বছর সময় যখন আমরা পেয়ে যাবো, তখন নিশ্চয়ই দেখা 27-এ যাক, আমরা অপেক্ষা দেখা যাক, করতেই ইচ্ছে পারি। তো থাকেই না, একটা একদম। বই প্রকাশের সঙ্গে যাই লিখি প্রচন্ড আবেগ জড়িয়ে থাকে, একদম। এবং বই মেলার সময় সেই বিষয়টা অনেক গুণ বেড়ে যায়। সবার বই আসছে, এটা তো আছেই। তো আজকে আমাদের অনুষ্ঠানে কি কবিতা পাঠ করছেন? প্রথম কবিতা কি পাঠ করছেন বলুন, কার কবিতা পাঠ করছেন? আচ্ছা, কার কবিতা যখন আমাকে বলেছিলেন কথা, ঠিক আছে, আমি একটা না ছোট্ট, আমার খুব কেন যেন আজকে হঠাৎ দেখছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের আচ্ছা। চায়ের দোকানে একটা মানে সময়ের সঙ্গে সঙ্গে আসলে মানে কিভাবে সবকিছু পাল্টে যায়, আমাদের অঙ্কগুলো কিছুতেই মেলে না। ছোট্ট কবিতা শুনলে মনে হয় একেবারে সাধারণ, কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। একটু শোনাই। চায়ের দোকানে। একদম। লন্ডনে আছে লাস্ট বেঞ্চির ভীরু পরিমল, রথিন এখন সাহিত্যে এক পরম হংস। দীপু তো শুনেছি খুলেছে বিরাট কাগজের কল, এবং 5টা চায়ের বাগানে 10 আনি অংশ। তদুপরি অবসর পেলে হয় স্বদেশ সেবক। 2.5 ডজন আরশোলা ছেড়ে ক্লাস ভেঙেছিল পাগলা অমল, সে আজ হয়েছে মস্ত অধ্যাপক। কি ভয়ঙ্কর উজ্জ্বল ছিল সত্য স্মরণ, সে কেন নিজের কণ্ঠ কাটল ঝকঝকে খুঁড়ে। এখনো ছবিটি চোখে ভাসলেই জাগে শিহরণ। দূরে চলে যাবে জানতাম, তবু এতখানি দূরে। গলির চায়ের দোকানে এখন আর কেউ নেই। একদা এখানে সকলে আমরা স্বপ্নে জেগেছিলাম, এক বালিকার প্রণয়ে ডুবেছি একসাথে মিলে 5 জনেই। আজ এমন কি মনে নেই সেই মেয়েটিরও নাম। বাহ, কত বাস্তব এই লেখাটার মধ্যে। একদম। আর সেই যে খুঁত দিয়ে যার কণ্ঠ নিজে কাটলো, তার যে মানে সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে অঙ্ক মেলে সবচেয়ে উজ্জ্বল ক্ষেত্র, উজ্জ্বল ছাত্র হতে পারতো, সে স্টার হয়ে গেল। আর পেছনের বেঞ্চার যে উনি, ও আছে এখন লন্ডনে। শুরুটাই কবিতা শুরুতে, মানে এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। ঠিক দিদি, আমরা যখন আজকে বইমেলার কথা বলছি, আমাদের দর্শক বন্ধুরা অনেকেই হয়তো তাদের স্মৃতিতে বা স্মৃতির উপর ভর করে চলে যাচ্ছেন এই মুহূর্তে 81, 82, 83 কিংবা 90-এর দশকে। যদিও 90-এর দশকে 2 বছর দুবার বন্ধ ছিল, 93। এখন সেকালের বইমেলা আর আজকের বইমেলার মধ্যে আমরা যখন বারবার পার্থক্য খুঁজি, আসলে পার্থক্য আমরা এর জন্যই খুঁজি যে কালের বিবর্তনে অনেক কিছু তো পরিবর্তন হয়। ভালোটা হচ্ছে নাকি কোনো একটা জায়গায় আমরা কোনো ভুল পথে হাঁটছি, আমরা সেই জায়গাটা বোঝার চেষ্টা করি এবং তারপর আমরা ভুলটা শুধরে নিয়ে যেন আমরা সঠিক পথে হাঁটতে পারি। তার জন্যই আমরা সে কালের সাথে এই কালের বারবার একটা পার্থক্য করি বা খুঁজি। তো সে কালের বইমেলা আর আজকের বইমেলার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন কোন জায়গায় আপনার চোখে পড়ে? আসলে আমার মনে হয় মানে পরিবর্তন তো খুব স্বাভাবিক, তাই না? আর পরিবর্তনটা মেনে নিতে বোধহয় আমাদের কষ্ট হয় কোথাও। আমরা সেজন্যই ওই যে জেনারেশন গ্যাপটা তৈরি হয়, সেজন্যই আমরা চট করে মেনে নিতে পারি না। কাজে সবসময় একটা নস্টালজিক থাকে অ্যাটিটিউড, কি আগেই হতো, আগে সেই হতো। কিন্তু আমার মনে হয় খুব সময়ের সঙ্গে তাল মিলিয়ে চমৎকার পরিবর্তন হচ্ছে বইমেলায়। যেমন আমিও একসময় ভেবেছিলাম প্রথম দিকে, কারণ আগে যখন এখানে হতো শহরের মাঝখানে হতো, মনে হতো বাহ, স্কুল থেকে আসতে যেতে যখন খুশি ঢুকে যাই, প্রতিদিন 2 বার ঢুকতে পারি, এরকম মনে হয়েছিল। কিন্তু এখন যখন ওই জায়গাটাতে যাই, আর আমাদের ছোট শহর বলেই হয়তো আমরা চাই আরো কত কাছে কত কাছে, ওটা কতটা আর দূর,
কতটা কতটা বড় দূর? বড় শহর শহরে থেকে। তো কোনো ব্যাপারই না সিটিগুলোতে এটা। তো ওখানে যখন যাই এত বিশাল একটা পরিসরে এত সুন্দর করে ঝকঝকে সাজানো গোছানো, আর শুধু মানে এতটা জাজমেন্টাল হওয়ার কি আমাদের দরকার আছে? আমরা এটাও বলি যে বই ছাড়া সেখানে আরো অনেক কিছু হচ্ছে, পাওয়া যাচ্ছে, এই সেই। যাক না, আরো দুজন যদি কিছু রোজগার হয়, অসুবিধে কি? না, আমাকে বইকে বাদ দিয়ে তো কেউ কিছু অন্য কিছু করছে না। বই তো সেখানে প্রধান তো বই আছে। তার সঙ্গে রিলেটেড কিছু যদি হয় সময়ের সঙ্গে সঙ্গে, আজকে সেখানে দুপুর 2টো থেকে শুরু হচ্ছে, যেমন অনেকটা বেলা থাকতে হয়, কিছুটা খেতে তো হবে। আমি গতদিন ছিলাম, আমি মানে যেহেতু কবি সম্মেলনটা দিনের বা দুপুর থেকে হয়, তারপরে আমার সন্ধ্যের পর 7টা থেকে আরেকটা ছিল, তো আমি সারাটা দিন দুপুর থেকে রাত পর্যন্ত সেখানে ছিলাম। তো কিছু না থাকলে অসুবিধা হতো না। তো যারা ওখানে থাকছেন, এই জন্য আমার মনে হয় পরিবর্তনটা খুব স্বাভাবিক এবং সুন্দর হচ্ছে সময়ের সঙ্গে। তাই এটা আমাদের মেনে নেওয়া দরকার, আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। ঠিক কোন কোন পরিবর্তনগুলো আমরা মেনে নিচ্ছি, মানে আমরা নিজেরা হয়তো বুঝতে পারছি না, আর যে পরিবর্তনগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলো কি আদৌ কোনো প্রভাব ফেলছে কিনা, সেটা কিন্তু একটা বিশাল বড় বিষয়। আমি কোন পরিবর্তনের কথা বলছি? আমি পরিবর্তন কথা বলছি বইমেলার কোথা থেকে কোথায় চলে গেল। আচ্ছা, আমি পরিবর্তনের কথা বলছি বইমেলায় বই স্টল ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে, বইমেলায় কারা কারা যাচ্ছে, বইমেলায় মানে কি কি হচ্ছে। এখন বইমেলায় যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেখানে যদি আরো কয়েকশো বাচ্চা অনুষ্ঠান করতে যায়, তারা যদি ওই অনুষ্ঠান করতে গিয়ে যদি বইমেলার বই স্টল গুলো দেখে, দুটো বই হাতে নেয়, দুটো বই বাড়িতে আনে, তাহলে অসুবিধা কি? কিন্তু আমি যেটা বলছি না সেটা হচ্ছে যে আমার বইমেলাতে যে বইগুলো বিক্রি হচ্ছে, সেই বইগুলো কোনগুলো, আগে কোনগুলো বিক্রি হতো বেশি, এখন কোনগুলো বিক্রি হচ্ছে, আমার সাহিত্য চর্চা কতটুকু এগিয়েছে, আমার কারা লিখছে, কারা লিখছে না, কারা পড়ছে, কারা পড়ছে না, আমি সেই বিষয়গুলো আলোচনা করছি না। কিন্তু আমি সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলছি না। বাবু, আপনার কি মনে হয় এই পরিবর্তনটার কথায় আপনার কি মতামত? আমি মূলত একজন পাঠক। আমি পাঠকের দৃষ্টিতে যদি বলি, তাহলে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি মানে বইমেলাতে তো মূলত যে বইগুলি আমাদের সমাজের প্রয়োজনে বা আমার ব্যক্তিগত চেতনাই বলুন, জ্ঞানার্জনেই বলুন, তার প্রয়োজনে আমার যেসব বইয়ের দরকার, সেই সব বইয়ের কিন্তু এখন আমি সারাটাক্ষণ প্রায় 3 ঘন্টার মতো আমি ঘুরে ঘুরে দেখলাম কি ধরনের বই এসেছে এবং কারা কি বই কিনছে। এটা কিন্তু আমি লক্ষ্য করলাম। লক্ষ্য করলে একটা জিনিস আমার মনে হলো, মননশীল বই যেই সব স্টলগুলিতে আছে সেগুলিতে ভিড় নেই। আচ্ছা, এগুলিতে মানুষই নেই। হ্যাঁ, কিন্তু যেগুলিতে মননশীল বই নেই, এমনিতে স্কুল পাঠ্য কিছু বই আছে, স্কুলের রেফারেন্স বা পড়াশোনার কাজে যেটা লাগছে, বাড়ি ঘরে কিছু ধর্মীয় কিছু বই টইয়ের ব্যাপার যেগুলিতে আছে, হ্যাঁ, সেগুলি এই সব দোকানগুলিতে কিছু কিছু আছে। আর বাচ্চাদের যে বিভিন্ন ছবি আঁকা বা একটু গল্প টল্প বা এইসবের বইপত্র যেগুলি আছে, এগুলিতে কিছু ভিড় আছে। কিন্তু বই মেলার যে মূল বিষয়টা, যেটা আমার মননশীলতার যে বিষয়টা, সেখানে ঘাটতি দেখা গেছে, যেটা আগে ছিল না। এটা ক্রমশ এই ঘাটতিটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসছে। দিদি, এই যে আজকাল বলা হয় যে বইমেলাতে বই শুধু কেনা বেচার স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন হয়ে উঠেছে বইমেলা। এটাকে আপনি কতটুকু সমর্থন করেন এই কথাটাকে? এবং এটা বইয়ের জন্য এই সাংস্কৃতিক যে একটা পরিসরে সাংস্কৃতিক যে আমরা যে কবি সম্মেলন হচ্ছে, কবি সম্মেলন আগেও হতো, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গান হচ্ছে, তার পাশাপাশি কুইজ হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে, চিত্র প্রদর্শনী হচ্ছে, এই জায়গাটা তার জন্য এটা বলা হচ্ছে যে সাংস্কৃতিক একটা আন্দোলন হয়ে গেছে বইমেলাটা। তো এটাকে আপনি কিভাবে দেখেন? সাংস্কৃতিক আন্দোলন তো এটাতে খারাপ বলার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু যেটা এক্ষুনি ওনার আলোচনায় উঠে এলো যে মননশীল বইয়ের স্টলে আমি নিজেও যেটা বললাম যে আগে শুধু বই কিনতাম, কি কার বই কিনবো, প্রিয় লেখকদের বই কিনবো,
এখন কি হয় আমার মনে হয় ক্যাটাগরিক্যালি একটা হচ্ছে ওই বাচ্চাদের আর্ট ড্রয়িং এসব কিছু ছবিতে একাডেমিক, কিন্তু ওখানেও বা একটা আরেকটু উপরের লেভেলে ওরা প্রথম দিকে গেলে কিছু রেফারেন্স বই ভালো যারা মানে 11-12 বা কিছু একাডেমিক কাজে যেগুলো লাগবে টেকনিক্যাল কোর্সেস কিছু বই হয়তো আসে পায়। আর ছোটবেলা যেমন আমি আমার ছেলেদেরও কিনে দিয়েছি যে ছবিতে আমরা ওইগুলো দিয়েই শুরু করেছিলাম, ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত, ইসব ফেবল টেবল এগুলো দিয়ে। এগুলো এখন কতটা বাচ্চাদের কিনে দেয় মা বাবারা আমি জানি না, দেয় কিনা মনে হয় না খুব একটা দেয়। এটা একটা অবশ্যই নিরাশা ব্যঞ্জক আমার জন্য। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা লেখালেখি করেন, অনেক প্রচুর বিভিন্ন প্রকাশনী থেকে প্রচুর বই কিন্তু প্রকাশ হচ্ছে বই মেলাতে। তো এই যে একটা দলটা, একটা বিশাল বড় গ্রুপ লেখক, কবি, লেখক, সাহিত্যিকদের, একটা সময়ে এখানে কিন্তু কবি বেশি, মানে কবির সংখ্যা অনেক ছিল। এখন একটা খুব ইতিবাচক ব্যাপার যে অনেক যারা শুধু কবিতা লিখতেন কিন্তু গল্প লিখছেন পাশাপাশি। আচ্ছা, আমার মনে আছে অনেক আগে যখন প্রথম দিকে আমি জাস্ট চাকরিতে জয়েন করেছি, দেবব্রত আমি খুব প্রেসার দিয়ে আমাকে লেখো একটা গল্প লিখিয়েছেন, সেই গল্প এখন আছে ওনার, মানে এখনো সবচাইতে পছন্দের সেই গল্প। তো সেই গল্পটি তারপরে আমি তো সবসময় একটু ঢেলে ঢালা আমি ছেড়ে দিয়েছি। তো সবসময় বলতেন আমাদের ত্রিপুরাতে গল্প লেখক কম, বিশেষ করে মেয়েরা কেউ লিখছে না সেভাবে, তুমি কেন ছেড়ে দিয়ে লেখো, খুব আমাকে ইয়ে করতেন দেবব্রতদা। তো সেই জায়গাতে আজকে কিন্তু অনেক আছেন মহিলারা যারা লিখছেন, গল্প লিখছেন, ভালো লিখছেন। এই একটা গ্রুপ, এনারা নিজেদের মধ্যে হয়তো কিছুটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, কিছু এর মধ্যে কিছু তো ভালো বই হচ্ছে, সবই যে খুব কালোত্তীর্ণ হবে আমি বলি না, হ্যাঁ, কিন্তু তো এইরকম ভাবে এই জায়গাতে বই মেলার সংস্কৃতি চর্চা যতটা হচ্ছে, বইয়ের জন্য ভালোবাসা ঠিক পাশাপাশি ততটা দৌড়ে বই পাচ্ছে কিনা, এখানে একটা সন্দেহ, একটা প্রশ্ন কখনো মনে আসে বই, মানে পাঠকদের চাহিদা মতো বই পাওয়া আর যেটা পাঠকদের প্রয়োজন বা আমাদের এই সংস্কৃতির বিকাশের জন্য যা প্রয়োজন, এই দুটো পাচ্ছে কিনা সেটা নিয়ে আপনারা বলছেন মানে কোন একটা জায়গাতে একটা ঘাটতি রয়ে গেছে। চাইছে কিনা সেটাও প্রশ্ন, চায় কিনা সেটাও একটা বিরাট বড় প্রশ্ন, যে চাইছে কিনা। যেগুলো আসছে মার্কেটে বা আমাদের বই মেলাতে যে সমস্ত বই আসছে সেগুলো নেড়ে চেড়ে কতটা দেখছে। কিছু একটা গ্রুপ আছে যারা এখানকার লিখছে দেখে কি হবে না, এক হচ্ছে আপনি লিখছেন, আমি আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক, আপনার বইখানা আমি নিলাম, হয়তো নাও পড়লাম, এমনও হচ্ছে নিয়ে রেখে দিলাম, শোকেসে সাজিয়ে রাখলাম। হ্যাঁ, এই জায়গাগুলোতে আরেকটু আমার মনে হয় আরেকটু বইয়ের প্রতি যত্নশীল হওয়া, আরেকটু বইয়ের প্রতি ভালোবাসাটা আরেকটু মনে হয় ওই জায়গাটাতে কোথাও একটা খামতি আছে। নীলবাবু, আপনার এই জায়গাটাতে আপনার কি মনে হয়? আমরা যখন একাল সেকালে কথা বলছি যে আগে যে পাঠক এবং লেখকের মধ্যে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, মানে পাঠকরা অপেক্ষা করতো যে অমুক লেখকের কি বেরোবে এবার হয়তো বা কিছু, এটা কি আজকের এই প্রজন্ম কি সেই অপেক্ষাটা করছে? বিষয়টা তো মানে এইভাবে যদি আমি দেখি তাহলে হয়তো বা এটা আমি মানে সঠিকভাবে এটা মূল্যায়ন করতে পারবো না। আসলে সময়ের সঙ্গে অনেক কিছু মানে পাল্টে যাচ্ছে। একটা সময়ে বাংলা সাহিত্যের যে একটা গ্যালাক্সি অফ রাইটার্স অ্যান্ড পোয়েটস ছিল, ঠিক, হ্যাঁ, এইটাতে এখন কিন্তু সেই গ্যালাক্সিটা নেই। এখন মাঝে মাঝে বাংলা সাহিত্যে আমি মানে পশ্চিম বাংলা, বাংলাদেশ সহ আমি যদি দেখি, আমার ত্রিপুরা এবং কাছাড়, এই চারটা কেন্দ্র আমি যদি ধরে নেই আর কি, এখানে যে এখনকার মানে যারা সাহিত্যিক আছেন তাদের মধ্যে সবাই যে কাল উত্তীর্ণ লেখছেন তেমন কিন্তু না। একটু আগে যে উনি মানে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কবিতাটা পাঠ করলেন, সুনীল গঙ্গোপাধ্যায় তো ভার্সেটাইল লেখক, কি না যা দুর্ভাগ্য আমার বাংলা ভাষার একজন কবি বা সাহিত্যিক ছিলেন বলে নোবেল প্রাইজ পাননি, কিন্তু ওনার মতো সাহিত্যিক তো পাওয়া উচিত ছিল একদম। তাহলে এই তখনকার সময়ে যখন আমরা বইমেলা শুরু হয় তখন কিন্তু এই ধরনের লেখকরা ছিলেন, জীবিত ছিলেন, এবং তারা তখন রীতিমতো লিখতেন। তারা বলে তাদের বইগুলি আসার একটা অপেক্ষায় আমরা থাকতাম। তো এই
এবং তখন তাদের যেই বইটা বের হতো এই বইটা আমরা কিনে নিতাম। এখন এটা নেই। আবার আরেকটা দিক আছে, ত্রিপুরাতে তখনও লেখক সমাজ কয়েকজন মাত্র লিখতেন। বিশ্বদার মতো যারা ছিলেন তারা কয়েকজন মাত্র লিখতেন, বা মানুষদা তারা লেখালেখি করতেন, লেখকের ছিল না তেমন। কিন্তু এই বইমেলাকে কেন্দ্র করে কিন্তু শত শত লেখক বেরিয়েছে, এটা অস্বীকার করারও বাণী। শত শত লেখক বেরিয়েছে। সবার লেখা যে খুব ভালো তা না, কিন্তু অনেকের লেখা আছে। আমার কাছে বহু জনের বই আছে, বহু বই আছে, কবিতার বই আছে, গল্পের বই আছে। তো এই যে লেখায় যে উৎসাহিত করা, বইমেলা এটা একটা বড় একটা পাওনা, মানে কি বইমেলা ছিল একটা উৎসাহের কেন্দ্রবিন্দু। বইমেলাকে মঞ্চ করে কিন্তু অনেকে লিখতে শুরু করেছে। পাশাপাশি আরেকটা জিনিস আছে, শুধু লেখক বা কবি না, প্রকাশনা সংস্থা কত আগে যেটা কম ছিল, প্রথম তো ছিলই না, এরপরে দেখা গেল ত্রিপুরা দর্পণ শুরু করলো, এরপর আসলো অক্ষর, গান বিচিত্রা, এরপর এখন কত সবাই যারা লিখছে প্রত্যেকের প্রায় নিজস্ব প্রকাশন, সবার নিজস্ব প্রকাশন প্রায়। মানে এই তো হারে বইমেলা তো দেখলাম ত্রিপুরায় তো বেশি, যারা বই আনছে নিজেদের প্রকাশনায় নিজেদের বই তারা করছে, এবং বেশ অনেক, এবং যারা ব্যবসায়ী তারা যেমন পারুল, তারা কিন্তু কোনোদিনও বই করতো না, কিন্তু পারুল প্রকাশনী হয়ে গেল। তাহলে এরকম প্রচুর আসছে এখন। কিন্তু এইটা কিন্তু আমি এই কথা বললাম, এত কিছু হলো, কিন্তু মূল যে জায়গায়, সেই যে মননের জায়গা, এখানে ঘাটতি রয়ে গেছে। এটা আচ্ছা ঠিক আছে, পরে আলোচনা করব। এই ঘাটতিটার কারণটা আরেকটা কারণ আছে আমার মনে হয়, যে আগে আমি দেখেছি আমার মা, মাসি, কাকি, জেঠি, যারা পাড়ার মানুষ, সব বই ছাড়া তো কিছু ছিল না। লেখাপড়া যতটাই হোক, যার যতটাই হোক, বই পড়ছেন, রান্না করতে করতে বই পড়ছেন, কাজ করতে। এখন তো কত কিছু আছে, বই ধরেই না এরকম রীতিমতো, মানে ফর্মাল এডুকেশন পুরোপুরি আছে, তারপরেও জীবনে বই, বাড়িতে একটা বই খুঁজে পাওয়া যায় না, এরকম বহু পরিবার আমি দেখেছি। চাকরি বাকরি করছে, বাড়িতে কোথাও বই নেই। ঠিক, বা পড়াশোনার পর সেই যে বই শেষবারের জন্য বইটা রেখেছেন সেই ব্যাগে ভর্তি, এরপর আর বই হাতে নেওয়া হয় না। কারণ কি এটা একটা আছে ব্যাপার। এখন এটার কারণ কি শুধু আমার বই পড়াতে মানে আমার অনীহা, নাকি ডিজিটাল যুগে বইয়ের প্রাসঙ্গিকতা মানে অনেকটা কমে যাচ্ছে বলে মনে করেন? মানে এটা কোনটা, মানে কি কারণটা? তো অনেক কিছু, যারা ভালো পড়ে এখনো কিন্তু পড়ে, আর যারা পড়ে না কোনোভাবেই পড়ে না, যারা মননশীল এখনো আছে পড়ে, বাচ্চারা পড়ছে বলেই তো এত ইয়াং জেনারেশন লিখছে, পড়ছে, পড়ে বলেই, ভালোবাসে বলেই তো লিখছে, এবং ভালো লিখছে অনেকে। যারা পড়ে না ঠিক আছে, কিন্তু ভালো লেখা হচ্ছে না যে তা নয়। আগে যেমন একটা কথা ওঠার আগে হয়ে যেত, তৃতীয় ভুবন, বাংলা ভাষার বলা হতো ত্রিপুরায় একটা, একেবারে ত্রিপুরা আসাম আলাদা। তো আমার মনে হয় কেন আলাদা হবে? আমি যে পরিমণ্ডলে থাকি, আমি এখানে থাকি, আমি কেন কলকাতা নিয়ে লিখবো? আমার গল্পের প্লটটা কেন কলকাতায় হবে, কেন শিলিগুড়ি হবে, কেন জলপাইগুড়ি হবে? আমার জীবন, লোকাল ফ্লেভারটা এখানে কেন আসবে? অফকোর্স আমি এখানে থাকছি, এখানকার লোককে আমি চিনি, এখানকার জীবনযাত্রা জানি, এখানকার ভাষা আমি জানি। আমি কেন কলকাতা, আমি যেটা জানি না, শুনেছি, দেখেছি, পড়েছি, পড়ে তো আমাদের মাথায় চিত্রটা না। আমি গ্রাম বলতে, আমি কিন্তু গ্রাম দেখিনি, আমার গ্রাম বলতে শরৎচন্দ্রের গ্রাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কিন্তু গ্রাম বলতে তারাশঙ্কর, শরৎচন্দ্র, এছাড়া আমি গ্রাম চিনি না। খুব বড় শহরে আমি বড় হইনি, ছোট শহর, কিন্তু আমি গ্রাম জানি না। আমি ধান কাজ শুধু দেখেছি ট্রেনে যেতে। কিন্তু আমি পড়েছি প্রচুর, আমি পড়েছি যে বইগুলো, সেই চিত্রগুলো আমার আছে। কিন্তু আমি যখন লিখবো, তখন তো আমি আমার যে পারিপার্শ্বিক সেটা নিয়ে লিখলে সেটা আমার, মানে সেই ফ্লেভারটা অরিজিনালি আসবে। ঠিক, আমি যদি আমার প্লটটা যদি শুরু হয় শিয়ালদা স্টেশনে, তাহলে সেটা ধার করা হবে। আমার প্লটটা যদি শুরু হয় কোন একটা ঘটনা, আমি কোন একটা ইস্যু, আমি চলে গেলাম শিয়ালদাতে গেলাম, কিন্তু আমার শুরুটা যদি আমি বাজারঘাট স্টেশন থেকে করি, তাহলে সেটার মধ্যে অনেকটা লোকাল ফ্লেভার থাকবে। আমি পাঠকদের সঙ্গে যোগাযোগটা হয়তো অনেক বেশি হবে। এখন এই জায়গাতে কিন্তু কাজ হচ্ছে। প্রথম দিকে যারা অনেক লেখা ওই রকমই হতো, ফলে সেটা আরোপিত হতো, সেরকম মানে সেই জায়গায় স্বাভাবিক, যেটা ধার করা জিনিস আর কতদিন চলে। এখন কিন্তু হচ্ছে লোকাল ফ্লেভারে, লোকাল
লোকাল প্রোডাকশন, ঠিক যেমনই হোক সেটা লোকাল। ঠিক, আগে তো অবশ্যই নিজের জিনিসটাকে আগে নিজে গুরুত্ব দিতে হবে, তারপর তো দুনিয়া গুরুত্ব দেবে। আমার বাড়িতে তৈরি করা পিঠেটা সেটা একটা আলাদা। ঠিক, আমি যদি আমার জায়গার জিনিসটাকে গুরুত্ব না দিই, তাহলে কলকাতার মানুষ এসে বা ঢাকার মানুষ এসে বা কিংবা বরাকবেলের মানুষ এসে তো আমার কাছাড়ের মানুষ এসে তো আমার এটাকে গুরুত্ব দেবে না। আগে আমারটা আমাকে গুরুত্ব দিতে। দিদি কি শুনবো? আচ্ছা, আপনার লেখা কি শুনবো? আমাদের এখানে এটা শুরু হওয়ার আগে একটা কথা উঠেছিল এই সাময়িক প্রসঙ্গ, সেটা নিয়ে একটা ছোট্ট কয়েকটা লাইন আমি পড়ছি। উষ্ণায়ন কবিতার নাম। তৃতীয় বিশ্বযুদ্ধের আসন্ন সম্ভাবনায় শঙ্কিত সময়, উদ্ভ্রান্ত নাগরিক মহড়া দিচ্ছে তারই অসংখ্য খণ্ডযুদ্ধে। ছিন্ন বিচ্ছিন্ন গলিত সব কোনো অনুভূতি জাগায় না আধুনিক চেতনায়। আগ্রাসনের লড়াই প্রসারিত হয় দেশ দেশান্তরে। জর্ডান, ইউফ্রেটস, ঝিলম, চেনাবের হিংস্র জলে সাঁতরায় মানবেতর মানব। অনায়াসে অস্ত্র হাতে চলাচল করে ঘরের আঙিনায়। খোলা চত্বরে দাপিয়ে বেড়ায় সমাজ দর্পণে। গ্লানিহীন উত্তেজনা প্রশমিত হয় না আত্মস্খলনের পথে আত্মজের রক্তপাতেও। উষ্ণ পৃথিবী আমাদের আজ শুধু রক্ত স্নানে শীতল হতে চায়। বাহ, এত প্রাসঙ্গিক একটি লেখা বা আপনার কবিতা বলবো অবশ্যই। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে বা আজকের এই বর্তমান সময় দাঁড়িয়ে তো এটা খুবই প্রাসঙ্গিক, খুবই সুন্দর লেখা। আমরা সেই বিষয়ে অনেকটা আলোচনা করতে পারতাম। আপনার কবিতার প্রসঙ্গে যদি আলোচনা করি বা সেই প্রসঙ্গে আলোচনা গেলে আমাদের মোড় ঘুরে যাবে আলোচনা। আমরা এই মুহূর্তে আমেরিকা এবং ভেনেজুয়েলাতে যেতে চাইছি না, যাব না আমরা, কিন্তু এটা কাজ করে আমাদের লেখা এইভাবেই সময় উঠে আসলে এটা একটা হয়তো কখনো পৌঁছে যাবে আগামী প্রজন্মের কাছে, তাই না? এভাবে আসতে হয়, সময়টাকে ধরার দরকার আমি মনে করি। ঠিক, প্রত্যেক লেখক বা লেখিকা বা কবি যখন লেখে সে নিশ্চয়ই চায় তার লেখা তার সারা জাগাবে পাঠকদের মধ্যে। যে এই লেখাটা এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা শুনছি তখনই চোখের সামনে একদম যেন জলজল করে ভাসছে সেই যে গলিত সব, আর তার চেতনা জাগায় না আজকের মানুষদের মধ্যে। আমরা দেখছি তো রোজই তো টিভি খুললে আমরা আমাদের খবরের কাগজ খুললে আমরা দেখছি সব যুদ্ধ আমরা দেখছি। খুব বেশি বিচলিত আমরা হচ্ছি কই আজকাল মনে হয়। ওকে, আমরা বইমেলার কথা যখন বলছি বা আমরা আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ধরলেন যে মননশীলতা ঠিক এটা কোনটা যে ঘাটতি রয়ে যাচ্ছে এই জায়গাটার মধ্যে। তরুণ প্রজন্মকে কিভাবে দেখছেন? তরুণ প্রজন্মকে নিয়ে আপনার ক্ষেত্রে যাই, মানে তরুণ প্রজন্ম আজকের এই মানে পরিবর্তন, মানে সেকালের আর এই কালের পরিবর্তনের মধ্যে তরুণ প্রজন্ম কোথায় দাঁড়িয়ে আছে আজকের ছেলেমেয়েরা? তরুণ প্রজন্মকে এই ব্যাপারে দোষ দেওয়া যায় না। তার কারণটা হলো তরুণ প্রজন্ম কি কাঁচামাটি, তো একদম তাকে গড়া হচ্ছে যেভাবে সেভাবে। বর্তমান যে মানে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি, এখানে হলো ইঁদুর দৌড়ের পরিস্থিতি। পড়াশোনা, আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলা, এই যে তার ভাবনাটা থাকে, হ্যাঁ, কিভাবে নিজেকে গুছিয়ে নেওয়া যায়, তার জীবনটা কিভাবে এগিয়ে যাবে, সেই ব্যাপারে সে এতটাই তার পরিবার এবং তাকেও এই ব্যাপারে যতটুকু যুক্ত করে দেওয়া হয় মানসিকভাবে বলুন বা তার মানে শিক্ষার ক্ষেত্র থেকে আরম্ভ করে তার পারিবারিক জীবনেও তাকে এমন ভাবে তাকে মানে বেঁধে দেওয়া হয়, সে এই বন্ধনের বাইরে তো বেরোতে পারছে না। যে বন্ধন যদি থাকে তার মধ্যে শিল্প বলুন, সাহিত্য বলুন বা সৃষ্টি করার যে তার মধ্যে আকাঙ্ক্ষা, যে অনুভূতিটা জাগবে, সে এই অনুভূতিটা সে কোত্থেকে পাবে না। তো তাকে তো আমরা মানসিকভাবে জরাগ্রস্ত করে দিচ্ছি, সমাজ আমাকে জরাগ্রস্ত করে দিচ্ছে। ফলে এর কাছ থেকে আমি কিভাবে সৃষ্টিশীল প্রতিভা খুঁজে পাবো? তবু যে কিছু কিছু বেরিয়ে আসছে, হ্যাঁ, এর মধ্যে আমাকে তো অবাক লাগে। একটা মেয়ে, হ্যাঁ, আমি ফেসবুকের মাধ্যমে জানলাম, ভবানী বিশ্বাস, কোথায় মানে বিলুনিয়ার ওদিকের বাড়ি তার, সে ভালো লিখছে। এবং এরকম কিছু কিছু পাচ্ছি এখনো ত্রিপুরাতে আছে যাদের মধ্যে সৃষ্টিশীল ভাবনা আছে। এই যে সৃষ্টিশীল ভাবনার যে বিষয়টা, একটা সময় আমাদের
মানে বাংলা ভাষাভাষীদের মধ্যে মানে বলা হতো সে কেউ যদি স্কুলের থেকে কোনো মতে কলেজে যেতে পারে বা স্কুলের মানে শেষ গণ্ডি পেরোতে পারে, মানে শেষ 2 বছর বা একাদশ দ্বাদশ বা দশম শ্রেণীতে উঠলে একটা কবিতা লেখার সে প্রেরণা পায়। সে প্রেমের কবিতাই হোক আর বিরহের কবিতাই হোক, সে এই যে ভাবনাটা, এই ভাবনাটা আসে কোত্থেকে? মনের আকাশটা যদি প্রসারিত না থাকে একদম, হ্যাঁ, তাইলে তো এই ভাবনা আসবে না। হ্যাঁ, সেই মনের যে পাখি ডানা মেলতে না পারলে তার মধ্যে দিয়ে, এই পাখির মুখ দিয়ে কি মধুর স্বর বেরোবে? বেরোবে না। তাহলে এই অবস্থাতে আমরা তো পড়েছি। এটা কিছু অদ্ভুত, এই যে জীবনানন্দ দাশের কবিতা, অদ্ভুত আধারে এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। এই তো বাস্তব। দিদি, খুব কঠিন বাস্তবিক একটা কথা বললেন, যে নতুন প্রজন্মে যারা যদি ভালো থাকে বা তাদের যে ক্রিয়েটিভনেস বের করার যদি জায়গা, যদি পরিস্থিতি থাকে, তাহলেই তো বেরোবে। এখন সত্যি কি আছে সেই প্রজন্ম? আর এই জায়গায় আপনি লেখেন, সেই জায়গায় যখন আপনি লেখেন বা আপনি যখন লিখতে বসেন, বা আপনার লেখা কখন কিভাবে আসে, আমরা যদি সেই জায়গাটা একটু জানতে চাই, যে কিভাবে? খালি পেট আছে, হয়তো শিক্ষিত, ঘরে দুবেলা ঠিকভাবে খাবার জোটে না, লেখা কি তার মধ্যে আসে? নাকি যে খুব ভালো আছে, যার পেছনে কোনো পিছু টান নেই, যার সবকিছু ভরপুর আছে, মাথায় কংক্রিটের ছাদ আছে, তাদের আসে? নাকি এটা কোনো মানে মূল্যই রাখে না লিখতে আসতে বসতে গেলে? এটা একটা তাগিদ আমার মনে হয়, মানে আমি যেটা ফিল করি, এটা আসে ভেতর থেকে। আচ্ছা, একটা ফিলিংস, যেটা অনুভূতিটা, মানে তখন ইচ্ছে হয় লিখতে। এনভায়রনমেন্ট, পরিবেশ তো একটা ব্যাপার, হয়তো কাজ করে, কিন্তু একই পরিবেশে থেকে একই বাড়িতে সবাই তো আর লেখে না, একদম, তাই না? তো একটা তো পড়াশোনা, মানে অনেকটা পড়লে, সাহিত্য পড়লে, সাহিত্য চর্চা করলে, তারপরে যদি কেউ লেখে, সেখানে একটা ডেফিনেটলি তার একটা তো প্লাস পয়েন্ট আছে। কিন্তু একেবারে নির্ভেজাল মনের তাগিদে লেখা, সেটাও যে কালোত্তীর্ণ হবে না তা নয়। অনুভূতি তো আসল কথা হচ্ছে, অনুভূতিটাকে সঠিকভাবে প্রকাশ করা, সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেটা যখন সঠিক অর্থে আমার অনুভূতিটা, কারণ বেসিক্যালি মানুষ কিন্তু এক। আজকে আমরা বাঙালি ছেলে মেয়ে বলে আলাদা কিছু আছে বলে আমি মনে করি না। একরকম ভাবে বড় হচ্ছে এই প্রজন্মের ছেলে মেয়েরা, একরকম ভাবে বড় হচ্ছে এরা, তারপরেও কারো মধ্যে কিন্তু সেই তাগিদটা সে অনুভব করছে যে আমি লিখবো। অনেকে পড়তে ভালোবাসে, পড়ছে। আজকাল তো শুধু লেখা, আগে ওই যে বললাম শুধু পড়ার লেখা ছিল, এখন তো অনেক কিছু আছে। কেউ গান গাইছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ ক্রিয়েটিভ মিউজিক ক্রিয়েট করছে, অনেক কিছু আছে, অনেক রকম আর্ট ফর্ম আছে। তো সেখানে ক্রিয়েটিভিটি নষ্ট হতে পারে না, নষ্ট হয়। এখন অনেকেই যারা বলেন যে জমিদার বংশের জন্মগ্রহণ করেও কবিগুরু হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আবার ওই দিক থেকে নিজের সন্তানের মরদেহ দাহ করবার মতো পয়সা ছিল না কাজী নজরুল ইসলামের কাছে, তিনিও লিখেছেন। তাহলে তো আমার আজকের যুগে তাহলে এই দুটো জায়গা থেকেই লেখা আসার কথা। আসবে না কেন? আসে। সবাই কি ওয়েল অফ ফ্যামিলি এমন নয়, আসে। তো যে পারিবারিক একটা ব্যাপার থাকে, যেমন আমাদের বাড়িতে আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, মানে আর আমাদের ওখানে অন্যরকম, এখানকার মতো এই 11টা 12টা রাতে আমি ভাবতে পারি না আমরা, মানে 3টে 4টে বেড়ানোটা সব 3টে 3:30-র মধ্যে আসামে। আর সন্ধ্যাবেলা মানে পড়তে কেউ যদি আসতো, এসে ডাক দিত, এই বাড়িতে আছিস, বাবা বলতেন এখন যাও পড়ার সময়, এরকম ছিল ব্যাপারটা। তারপরেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা করেছি, লেখালেখি বা তখন নাটক করা, গান করা, কবিতা বলা, এসব করেছি। এবং আমার দাদা খুব ভালো লিখতেন, যদিও লেখার সঙ্গে মোটেই অ্যাটাচড হননি, কিন্তু লিখলে হয়তো সাংঘাতিক ভালো কিছু হতো, এরকম আমি যা যা আছে পেয়েছি পরে আর কি। তো এটা একটা ব্যাপার কাজ করে। আর বাকি বেসিক্যালি জিনিসটা কিন্তু নিজস্ব তাগিদ, ইচ্ছে হয় প্রচন্ড একটা। আর এক্ষুনি মাথায় এলো, এটা লিখে না রাখলে আবার হারিয়েও যাবে, তখন আফসোস হয়। একটা লাইনই হয়তো, কখনো একটা গল্পের হয়তো একটা লাইন, শুধু একটা সেন্স, সেখান থেকে কিছু একটা, বা কবিতা একটা, শুধু একটা লাইন মাথায় ঘুরতে থাকে, সেই জায়গা থেকে পরে মনে হয় আরে
এরকম লেখা হতে পারতো, এইরকম সেটা লিখে রাখতে হবে। জানি না বাকিতে কি ঠিক। হয়। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, একটা শেষ জায়গা, শেষ প্রশ্ন। আসলে পরিবর্তন তো অনেক কিছুই হয়, কিন্তু ভালোর জন্য যে পরিবর্তন হয় সেগুলোকে আমরা সবসময় সাদরে গ্রহণ করি। আর এই যে ইবুক আর ডিজিটাল মাধ্যমের ভিড়ে ছাপা বই মানে কতটা এখনো বেঁচে আছে, এই প্রশ্নটা অনেকেই করেন। তো বইমেলা দেখলে মনে হয় যে না, ছাপা বই তো কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে আমাদের আগরতলা বইমেলাতে, লেনদেন তাহলে হচ্ছে, লেনদেন হচ্ছে, তৈরি হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেখান থেকে পাঠকরা, যেটা দিদি শুরুতেই বলছেন যে কিছু বই না হয় নিয়ে শোকেসে রেখে দেন, বাকিটা তো পড়ছেন। তাহলে তো বইয়ের প্রাসঙ্গিকতা কোনোভাবেই কমছে না, বরং দিন দিন বাড়ছে। কারণ এই যে কেনা বেচার অঙ্কটাও তো দিন দিন বাড়ছে। কি মনে করেন এই জায়গাটাতে? এই যে যাযাবরের সেই কথা, বিজ্ঞান দিয়েছে ব্যাগ, কেড়ে নিয়েছে আবেগ। সেই বিজ্ঞান তো ব্যাগ দিয়েছে, হ্যাঁ, সেই বই কেনার যে ব্যাপারটা, এটা ঘটনা। আমি ব্যক্তিগতভাবে আমি বলি, একটা সময় আমি খুব বই কিনতাম, কয়েক বছর ধরে আমার বই কেনাটা আর হয় না। তার কারণ কি, আমি যে বই চাই এই বই তো আমি বই মেলাতে পাই না। আচ্ছা, কিন্তু আমি নেটে এগুলি পাই। আচ্ছা, নেটে পাই। শুধু নেটে পাওয়া না, আমি নেটের থেকে আমি ডাউনলোড করলে আমি পুরো বইটা আমি নিয়ে নিতে পারি। খরচটা আমার কম পড়ে। তাহলে বা আমি ইবুক আনাতে পারি। ইবুক আমি মানে আমাজনে গিয়ে আমি ইবুক আনতে পারি। আবার আরো মজার ব্যাপার, আমি একটা বিষয়ের উপর 3-4টা আমি স্টাডি পেপার নিলাম। আমি এই 4টা পেপারের মধ্যে আমি ঠিক করতে পারছি না আমি কোনটাকে আমি গ্রহণ করব, কোনটাকে আমি বর্জন করব, কোনটাকে বাদ দেব। কারণ 4টার মধ্যে কিছু ফারাক আছে, তথ্যগত আছে, তার গবেষণার ভিত্তির উপরে কিছু প্রশ্ন চিহ্ন আমার মধ্যে জাগছে। তখন কি করি, আমি এআই কে ইউজ করি। এখানে এআই ইউজ করলে দেখা যায় এআই আমার এই 4টার মধ্যে থেকে আমার বেছে বেছে আমি যেটা চাইছি, আমি যেটা চাইছি, আমি এই কমান্ডটা দিলাম এআই কে, সে আমাকে বেছে দিয়ে দিয়েছে। তাইলে আবার বুঝুন কোথায় গিয়ে পৌঁছেছে। তাইলে এই জায়গায় যখন পৌঁছে, তাইলে বইয়ের প্রাসঙ্গিকতাটা কোথায় থাকে? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আছে। আমি নিজের অভিজ্ঞতায় বলছি, কিন্তু আছে কি, আমার আলমারিতে যখন বইটা দেখি, আমি কিন্তু এখানে আমি যেটা আমি সার্চ করে আমি যে বইটা আমি নিলাম, হ্যাঁ, নেট থেকে নিলাম, সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে নিলাম। এটার কোনো এফেক্ট আমার মধ্যে রইল না। যতটুকু আমি নোট করলাম বা এটা থেকে যদি আমি ফটোকপি করে রাখলাম, এইটা আমার কাছে রইল। কিন্তু আমার বইটা যখন আলমারিতে দেখব, এই বইটার মধ্যে কনটেক্সট যেটা আছে, যেটা বিষয়বস্তু যা আছে, তারপর সেই মুহূর্তে আমার মনের মধ্যে কিন্তু গাথা হয়ে গেছে। মানে আমার মাথার যে কম্পিউটারটা আছে সেখানে বহুগুণ শক্তিশালী। ফলে বইয়ের বিকল্প হয় না। আমি যতই আমি উন্নত, হ্যাঁ, আমার প্রয়োজনে উন্নত ব্যবস্থাটাকে আমি গ্রহণ করছি, আমার তাৎক্ষণিক প্রয়োজনে, কিন্তু আমার সামগ্রিকভাবে যে আমার গান, এই গানটা তো এখানে স্টোরেজ, মানে গানের যে ভান্ডারটা তো আমার বই। এবং যে বইটা আলমারিতে থাকলো, আমি এক দৃষ্টিতে তার মলাটা দেখেই তার ভিতরের মানে বিষয়বস্তু কি আমার মাথার মধ্যে কিন্তু পুরোটা এসে যাচ্ছে। এই যে বইয়ের যে মূল যে বিষয়টা, মানে বইয়ের অপরিহার্যতাটা হলো এখানে। দিদি আপনি আসলে আপনি কি মনে করেন? এআই দিয়ে আবার অনেকে লেখাও অরিজিনাল না বলছে, এখন এআই দিয়ে সমস্ত লেখা ছাড়ছে। তো সবকিছু ভালো মন্দ আছে, এবার ভালোটা কতটা আমরা কাজে লাগাতে পারি সেটা ডিপেন্ড করে, তাই না? আর বই তো ওই ইবুক হওয়াতে তো অনেক সুবিধা হয়েছে, এবং আমাদের আগামী প্রজন্ম, মানে পরের প্রজন্ম, ওরা এটা অনেক বেশি অভ্যস্ত, ওরা ওটা ব্যবহার করতে। কিন্তু বইয়ের আনন্দ কিন্তু আছে। ঠিক, নতুন বইয়ের গন্ধ নতুন, আর নতুন বইয়ের আনন্দই আলাদা। আর আরেকটা জিনিস হচ্ছে যে, একটা ছোট্ট করে দিদি, এই যে আপনারা লিখছেন এখন, এই যে আপনার লেখা 2023 সালে খুব সম্ভবত আপনার কবিতার বই প্রকাশ পেয়েছিল। এখন এই যে নিজের লেখা প্রকাশিত হচ্ছে, সেটা বইমেলাতে হোক বা অন্য কোনো জায়গায় হোক, তার যে আনন্দটা, আর নিজের লেখাটা ফেসবুকে দিলেন, তৎক্ষণাৎ কয়েকটা লাইক, কমেন্ট,
বাহবা এলো, যেগুলো বেশিরভাগই আজকাল বলা হয় যেগুলো ফেক, ম্যাক্সিমামই ফেক থাকে, ওই জাস্ট খুশি করার জন্য একটা একটা দুটোর মধ্যে কিভাবে পার্থক্য করেন আপনি, কোনটা কোনটা দেখেন ভালো? ব্যক্তিগতভাবে আমি কিন্তু লিখে ফেসবুকে দিই না সেভাবে। কোনো লেখা প্রকাশ হলো, কখনো কেউ কেউ বলেন যে দিলে না, এরকম যেমন একটা অনুষ্ঠান করলাম, যাদের অনুষ্ঠান ওনারা একটু চান যে একটু প্রচার হোক, তখন আমি দিই, কিন্তু লেখা কিন্তু আমি লিখে প্রথম কখনো দিই না, না। সেটা তো অন্য জিনিস, সেটা আপনি আপনার চিত্র দিচ্ছেন বা ছবি বা একটা ঘটনাকে লেখা অনেকে লেখার কথা বলছি আমি, লেখা কেউ কবিতা লিখছেন, লিখে আগে ফেসবুকে দিয়ে দিচ্ছেন, এবং সেই লেখাটা ওটা তো পাবলিশ হয়ে গেল না, এত হাজার হাজার লোক বা মানুষ কয়েকশো দেখে লোক নিল। দেখলো, সেই লেখাটা কিন্তু আবার আমি অনেককে দেখেছি আমার সেই লেখাটা আবার কোনো বইয়ে, কোনো লিটল ম্যাগে বা কোথাও দিচ্ছেন, তো এটা তো হয় না। তো আমি ব্যক্তিগতভাবে আমি সেটার খুব একটা পক্ষপাতী নই। সেদিন একজন আমাকে বলছিলেন আজকাল লেখা দিচ্ছেন না, লেখা আমি সাধারণত দিই না। আর গল্প কিভাবে দেব, শুধু হয়তো দিলাম যে দৈনিক সংবাদে উঠেছে গল্পটা, এইটুকু দিই, দেখতে পারেন না, এটা একটা ডাইরেকশন, এটা একটা। তো বলছেন না, এটা তো একটা সামাজিক মাধ্যম, তো এই মাধ্যমটা লেখালেখির জন্য আমার খুব একটা, নিজের ক্ষেত্রে আমি এত বেশি তো লিখি না, লিখে উঠতে পারি না, তো দু একখানা যা লিখি সেটা দিয়েই দিলাম, তো আর মানে আমার ইচ্ছে করে না আর কি ততটা। লাইক গুলো তো ওটা তো অঙ্ক কষা না, আপনারটাতে লাইক দিলে আমার কিছু উপকার হবে, হয়তো আপনার অনুষ্ঠানে আমাকে ডাকবেন, হয়তো আপনার একটা ম্যাগাজিন আছে সেখানে আমার লেখা চাইবেন, এটা ভীষণ বাজে একটা অঙ্ক, আমি মানে এটাতে একদম ভীষণ ঠিক। আমরা সেই অঙ্কে আমরা সেই মননশীল চর্চা বা মননশীল মতো বই পাচ্ছি কিনা সেটাই আমাদের মূল প্রশ্ন। চিন্তায় থাকুক, মাথায় থাকুক। ঠিক। অসংখ্য ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য আজ। নিখিল, আপনাকে ধন্যবাদ, অনুষ্ঠানের সময় ফুরিয়েছে, খুব সুন্দর আলোচনা করলেন আপনারা দুজনে। তবে বইমেলায় আপনারাও যান এবং আমাদের দর্শক বন্ধুরাও যাবেন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন, সেটাই আমরা সবাই আশা করি। ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুরা, বইমেলার অতীত থেকে বর্তমান পর্যন্ত জ্ঞান, সংস্কৃতি ও মানবিক বোধের ধারক বিশ্বের প্রথম বইমেলা থেকে শুরু করে 44তম আগরতলা বইমেলা, সবই প্রমাণ করে যে বই মানুষের জীবনে চিরকাল প্রাসঙ্গিক। প্রযুক্তি যতই এগোক, বই ও বইমেলার গুরুত্ব অটুট থাকবে, কারণ বই মানুষকে মানুষ করে তোলে। তাই 44তম আগরতলা বইমেলার আপনিও আসুন আর সব খবরে চোখ রাখুন, শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড দেখুন।